এই কাজগুলো এই সিস্টেমগুলো কিন্তু আমাদের ট্যাক্সের অফিসাররাই করেছে, আমরাই করেছি। ব্যাপারটা এমন না যে এখানে বাইরের কোনো লোকজন এসে করেছে। সুতরাং প্রায় সময় আমরা শুনি যে আমাদের নিজেদের লোকজনের আগ্রহ কম বা তারা করে না, এটা ঠিক না। আমাদের এখান থেকেই একটা ডাইনামিক গ্রুপ, তারা রাত দিন পরিশ্রম করে করছে। এই বছর আমি আশা করি 40 লাখের মতো রিটার্ন আমাদের এই রিটার্নের মাধ্যমে আসবে। অলরেডি আজকে পর্যন্ত 22 লাখ রিটার্ন অনলাইনে সাবমিট হয়েছে। সো 22 লক্ষ ট্যাক্স পেয়ার যেহেতু মানে কোনো রকমের ঝামেলা ছাড়া ট্যাক্স রিটার্ন জমা দিতে পেরেছে, নিশ্চয়ই আগামীবারও বাকিরাও পারবেন। আরেকটা বড় সুবিধা হয়েছে এই বছর আমরা এই রিটার্ন দেওয়ার ক্ষেত্রে যারা আইনজীবী, কর আইনজীবী অথবা যারা আইনজীবী যাদের অনেক ক্লায়েন্ট আছে তাদের জন্য কিন্তু আমরা সিস্টেম ডেভেলপ করেছি এবং এই সিস্টেমটা পুরোপুরি এনবিআর নিজস্ব জনবলে বিনা খরচে, আমাদের একটা পয়সা খরচ করতে হয়নি। আমরা কিন্তু নিজস্ব জনবল দিয়ে এই সিস্টেমটা তৈরি করে দিয়েছি ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য। তারা যত খুশি, যতজন ট্যাক্স পেয়ার তাদের আছে, প্রত্যেকের রিটার্ন অন বিহাফ অফ ট্যাক্স পেয়ার তারা জমা দিতে পারছেন। সুতরাং এখানে আমরা মেজর কোনো প্রবলেম দেখি না। আমরা যারা সিনিয়র সিটিজেন ওনাদের জন্য এটা অপশনাল রেখেছি। ওনারা চাইলে অনলাইনে দিতে পারবেন, ওনারা চাইলে পেপার রিটার্ন দিতে পারবেন 65 and প্লাস এদের জন্য। যারা বিদেশে আছেন তাদের জন্য অপশনাল, তারা চাইলে যেহেতু বিদেশে আছেন উনি অনলাইনে দিতে পারার কথা ছিল না, ওনাদের একটু প্রবলেম ছিল ওটিপি পেতে, সেটাও আমরা রিজলভ করে দিয়েছি। এখন বিদেশে বসে যে কোনো করদাতা তারা কিন্তু অনলাইনে ইমেলের মাধ্যমে ওটিপি পাচ্ছেন, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আবার দেশের ভিতরে যারা বিদেশি করদাতা আছেন তাদের জন্য আমরা এটা বলেছি। আর যাদের প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, যিনি জীবিত নাই, তার পক্ষে ওনার ছেলেমেয়েরা রিটার্ন দেবেন, তাদেরটা পেপার রিটার্ন দেওয়া যাবে। তো এইটুকু ছাড়া আমরা বাদ বাকিগুলোকে সবই কম্পালসারি করে দিচ্ছি। আমি অনেক সিনিয়র সিটিজেনকে দেখেছি, ওনারা 65 প্লাস, কিন্তু ওনারা বলছেন না আমি অনলাইনে দেবো। দিস ইজ এ গুড সাইন। এটাতে বড় সুবিধা হলো ডাটাগুলো কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম এবং ট্যাক্স পেয়ারের হ্যারাসমেন্ট কিন্তু অনেক 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 কমে যাবে। আগে যেটা হয়তো রিটার্ন দেওয়ার পরে একটা চিঠি যেত যে আপনি এখানে বেশি রিবেট নিছেন, আপনি এখানে ভুল ক্যালকুলেশন করছেন, অ্যাটলিস্ট এই কথাগুলো বলার আর কোনো সুযোগ নেই। ট্যাক্স পেয়ারের লায়াবিলিটি হচ্ছে উনি যে ইনফরমেশনগুলো ট্যাক্স রিটার্নে এন্ট্রি দিলেন, এই ডাটাগুলো উনি কারেক্ট দিলেন কিনা। আরেকটা কাজ আমরা হাতে নিয়েছি, এটা একটু আপনাদের মাধ্যমে একটু ব্যাপক প্রচার লাগবে, যে আমরা ব্যাংকের সাথে ইন্টিগ্রেশন চাই এই রিটার্নে। এবং সেখানে প্রতি বছর রিটার্ন সাবমিট করার জন্য একজন ট্যাক্স পেয়ারের 4টা তথ্য লাগে ব্যাংক সংক্রান্ত। একটা হচ্ছে 30 জুন ওনার কত টাকা জমা, আরেকটা হচ্ছে সারা বছর উনি কত মুনাফা পেলেন, আরেকটা হচ্ছে ওনার মুনাফার উপর কত ট্যাক্স কাটা হলো, আরেকটা হচ্ছে ব্যাংক বিভিন্ন বছর ভাবে সারা বছর কি পরিমাণ চার্জ নিলেন। এই 4টা তথ্য লাগবে। এখন যাদের ধরেন 4টা-5টা ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু ব্যাংকে পাঠিয়ে এই সার্টিফিকেটগুলো আনতে হয় এবং অনেক ক্ষেত্রে এটা ভুলভ্রান্তি হতে পারে এবং এটা আলটিমেটলি ট্যাক্স পেয়ারের জন্য একটা বার্ডেন হয়ে যায়। আমরা যেটা বলতে চাচ্ছি, অনেকে এটা ভুল বুঝছেন যে আমরা বুঝি ব্যাংকের ট্রানজাকশনে এন্ট্রি দেব না। এটা যেটা হবে সেটা হলো ট্যাক্স পেয়ার যখন এই রিটার্ন সাবমিট করবেন কেবলমাত্র উনিই দেখতে পাবেন। উনি যখন ওনার টিন নাম্বার দিবেন, উনি যখন এনআইডি দিবেন, তখন ওনার প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং ব্যাংকের এই যে 4টা তথ্যের কথা বললাম, এটা অটোমেটিক্যালি রিটার্নে ফিল আপ হয়ে যাবে। এই সুবিধাটা পাবেন ট্যাক্স পেয়ার যিনি এই রিটার্ন সাবমিট করছেন উনি। এটা কিন্তু এখানে কিন্তু আমার ট্যাক্স অফিসারদের কোনো অ্যাক্সেস নাই, কেউ দেখতে পাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি কিন্তু এখানে কোনো ট্রানজাকশনের তথ্য আনছি না। ট্রানজাকশনের তথ্য আনার জন্য যদি আমাদের কোনো গোয়েন্দা তথ্য থাকে যে কোনো ট্যাক্স পেয়ার ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, তখন আমাদের যে মেকানিজম যে আমরা ব্যাংক সার্চ করে তার ব্যাংকের সকল ট্রানজাকশনের তথ্য নিয়ে আসি, সেটা আলাদা মেকানিজম, সেটা তো আগের মতো চলবে। কিন্তু এখানে বড় বেনিফিটটা হবে ট্যাক্স পেয়ারের উনি ব্যাংকের টাকা কম বেশি দেখিয়েছেন এই কথা বলে পরবর্তীতে ওনার ফাইল রিওপেন করা, ওনার ঝামেলা করা, এগুলো কিচ্ছু হবে না। এবং ওনাকে এই তথ্য আনার জন্য বিভিন্ন ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না। তো এটার কাজও ভালোভাবে চলছে। আমরা এই বছর পারি নাই, ইনশাল্লাহ আগামী বছরের আগেই আমরা এই কাজগুলো কমপ্লিট করতে পারবো। এটার জন্য আসলে আমাদের আইটি রিলেটেড ব্যাপক লোকবল ইনহাউস লাগবে, যাতে করে আমাদের এনারা এই যে প্রত্যেকটা ব্যাংকের সাথে তাদের যে ডিজিটাল সিস্টেম আছে তার সাথে আমাদের এই কানেক্টিভিটিটা তৈরি করতে পারবে। তো এটা একটু কাইন্ডলি আপনাদের, প্রায় সময় অনেকেই দেখলাম এটা নিয়ে ভুল বলে যে এনবিআর মানে ট্যাক্স পেয়ারের পার্সোনাল ডাটা সব নিয়ে আসবে। না, ট্যাক্স পেয়ার নেবে ওনার রিটার্ন সাবমিশনের জন্য, এনবিআর এর এখানে কোনো অ্যাক্সেস নেই। আমরা কিন্তু এগুলো নিয়ে কোনো দেখবো না।
প্লাস ট্রানজেকশনের কোনো তথ্য এখানে আসবে না। এই জায়গাটাতে আপনাদের বড় সাপোর্ট আমাদের লাগবে। মিডিয়া যদি এটাকে ভালো করে প্রচার করেন এবং সাপোর্ট করেন, তাহলে আমার ধারণা যে এখান থেকে অ্যাটলিস্ট ভুল বোঝাবুঝিটা কমবে। বাট কাজটা অনেক দূর এগিয়ে গেছে, আমরা এটা করতে পারবো। এইভাবে যদি আমরা আগাতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে স্বচ্ছতা আসবে এবং অটোমেটিক্যালি আমাদের ট্যাক্স কালেকশন বাড়বে। আমরা শেষ করি। আসসালামু আলাইকুম স্যার, আমি মইনুল হাসান, একাত্তর টেলিভিশনে কাজ করি। স্যার, আপনি গতকালকে একটা প্রোগ্রামে বলেছেন যে আমরা ঋণের ফাঁদে পড়ে যাচ্ছি এবং হঠাৎ করে এটা বলেছেন যে যদি আমরা সংস্কার ঠিক মতো করতে না পারি এবং রাজস্ব যদি বাড়াতে না পারি, তাহলে এটা আরো সংকট তৈরি হবে। এবং আমরা দেখেছি যে গত নভেম্বরে আপনি 55,000 কোটি টাকা বাড়িয়ে নতুন রাজস্ব আদায় নির্ধারণ করেছে এনবিআর এর ক্ষেত্রে। কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা? যখন আপনি আজকে স্বীকার করলেন যে আমাদের বড় একটা কর্পোরেট ট্যাক্স আসে ব্যাংক থেকে, সেই ব্যাংকের ভঙ্গুর অবস্থা এবং পাশাপাশি এডিপি বাস্তবায়নের হারও অনেকটাই কম, আমরা যখন এই দুই খাত থেকে কোনো রাজস্ব আদায় করতে পারছি না, তখন অর্থ বছরের মাঝপথ না আসতেই 55,000 কোটি টাকা বাড়ানো কতটা যৌক্তিক? থ্যাংক ইউ। শোনেন, এটা আমার কথা না, বাংলাদেশের আর্থিক পরিস্থিতি নিয়ে ইভেন আপনি যখন একজন ইউনিভার্সিটির স্টুডেন্টকে বলবেন যে একটা টপিক লেখো এবং রিসার্চ লেখো, সেও কিন্তু ফাইনালি এই কথাটাই বলবে যে আমরা যদি আমাদের আয় বাড়াতে না পারি। আপনি একটা ছোট্ট পরিবারের কথা চিন্তা করেন না কেন, পরিবারের যা ব্যয় হয় তার যদি আয় কম হয়, তাহলে সে কি আস্তে আস্তে ঋণগ্রস্ত হবে না? তো রাষ্ট্র তো তাই। আমি আলাদা নতুন করে কিছু বলি নাই, এটা হলো মূল কথা। আর আপনি যেটা বললেন যে মাঝখানে বাড়ানোটা কতটুকু যৌক্তিক হয়েছে, আমাদের তো কালেকশন টার্গেট সবসময় চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জটা যদি বড় হয় তাহলে চেষ্টাটা বড় হয়, সে কারণেই আমাদের এটা বাড়াতে হয়েছে। এখন এখানে আমি আগাগোড়া একটা কথাই বলি যে কোনো অবস্থাতে আমরা জুলুমে যেন না হয়, করদাতাদেরকে যেন অহেতুক হয়রানি না করে, এটা আমরা এনশিওর করবো। কিন্তু সাথে সাথে যারা জনগণের হক, ট্যাক্স কিন্তু জনগণের হক, এটা বুঝতে হবে। 18 কোটি জনগণের রাজস্ব, এটা তাদের জন্য এই টাকাটা, পুরো টাকাটাই কিন্তু এভরি সিঙ্গেল পেনি দেশের 18 কোটি জনগণের জন্য ব্যয় হয়। এখন ব্যয়ের কোয়ালিটি নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন, সেটা আমরাও তুলি প্রশ্ন, সেটা ভিন্ন জিনিস। তো সে কারণে যারা রেভিনিউ ফাঁকি দিয়েছে নোয়িংলি, যাদের ট্যাক্স দেওয়ার কথা ট্যাক্স দেয় নাই, নানাভাবে এটা এড়িয়ে গেছে, তাদের কাছ থেকে আসলে রেভিনিউ আনার ব্যাপারে আমরা জোর চেষ্টা করছি, এবং যাতে করে এই কাজগুলো করতে গিয়ে তারা হয়তো হয়রানি না করে, আমরা ক্যাটেগরিক্যালি এনবিআর থেকে গাইডলাইন দিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন এই প্রথমবারের মতো অডিটের জন্য একটা নির্দেশিকা আমরা এখান থেকে জারি করেছি, এবং সেখানে ক্যাটেগরিক্যালি বলেছি, এমন কথাও বলেছি যে আপনারা যখন ট্যাক্স ধার্য করবেন, দয়া করে, যেহেতু আপনার কাছে সকল তথ্য আছে, ট্যাক্স পেয়ারের এই ট্যাক্সটা দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা সেটাও দেখবেন। এটাও কিন্তু আমরা বলেছি। আমরা এটাও বলেছি, আমরা কিছু র্যান্ডম অডিট সিলেকশনের জন্য করেছিলাম, যেহেতু আমরা এখনো ডাটা না থাকার কারণে অটোমেটেড মানে রিস্ক বেসড সিলেকশন করতে পারি নাই। র্যান্ডম করার অসুবিধা হলো, একজন একদম 100% কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, উনি অডিটে পড়ে গেছেন। আমরা বলে দিয়েছি, আপনি এটা দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে অ্যাপারেন্টলি এই ট্যাক্স পেয়ারের আসলে কোথাও কোনো ফাঁকি নেই, উনি একজন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারকে নোটিশ দেওয়ার আগেই চাইলে আপনি এটা ড্রপ করতে পারবেন। এই কথা আমরা লিখিতভাবে বলে দিয়েছি। আমরা যেটা চাচ্ছি সেটা হলো যারা ফাঁকি দিয়েছে তাদের কাছ থেকে ট্যাক্সটা উদ্ধার করা, এবং সেখান থেকে বেশ ভালো পরিমাণ ট্যাক্স আমরা আদায় করতে পারছি। এটা একটা বড় ভরসার জায়গা, এবং এই প্রসেসটা আসলে কন্টিনিউ রাখতে হবে আমাদের। যদি আমরা দেশকে স্বয়ংসম্পন্ন করতে চাই, দেশটাকে যদি ঠিকভাবে আমরা এগিয়ে নিতে চাই, এবং যে কারণে সেই 52, 71 এবং 24-এ আমাদের দেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই তাদের যে আশা আকাঙ্ক্ষা তা যদি প্রতিফলন করতে চাই, তাহলে আমাদেরকে এই সিস্টেমের প্রসেসে উন্নতি করতে হবে, এবং আমাদের এই জায়গায় আর না আমাকে যেতে হবে। মোবাইল ফোন ব্যবসায়ীদের সাথে বিটিআরসির একটা টানাপোড়েন হয়েছে আপনার আমদানি যে শুল্ক সেটি নিয়ে। মোবাইল বাইরে থেকে আনার ক্ষেত্রে বিটিআরসি বারবার জানিয়েছে যে এনবিআর এর সাথে তাদের আলোচনা চলছে আমদানি এবং দেশে মোবাইল তৈরিতে শুল্ক হার কিছুটা কমানোর জন্য। এনবিআর এর কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা, এনবিআর কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, যদি একটু জানাতেন। শুনেন, এটাও কিন্তু আমি একটা কথা বলেছি যে রাষ্ট্রের স্বার্থ সবার উপরে, সবাই একসাথে মিলে যদি আমরা চিন্তা করি বা আমরা যদি কনক্লুশনে আসি এই কাজটা রাষ্ট্রের স্বার্থে করা প্রয়োজন, তাহলে আমরা সবাইকে একসাথে নিয়ে আলোচনা করে যেটা যৌক্তিক হয় সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি। ডেফিনেটলি এটা রাষ্ট্রের সিদ্ধান্ত।
এটা কিন্তু এনবিআর এর এখন আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নাই। আপনারা জানেন যে গত বছর আমরা যে ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি, যেহেতু আমাদের কর অব্যাহতি এটাই বড় একটা কারণ যে আমাদের ট্যাক্স ডিউটি রেশিও কমার কারণে আমরা এখানে একটা ড্রাস্টিক চেঞ্জ করেছি। গত বছর আমরা পলিসি নিয়ে বলেছি এনবিআর এখন থেকে আর কোনো অব্যাহতি দিবে না। এমনকি আমরা 3টা আইনে পরিবর্তন করেছি, আয়কর আইন, কাস্টমস আইন এবং ভ্যাট আইন। 3 আইনে বলেছি এনবিআর এর যে অব্যাহতি দেওয়ার যে ক্ষমতা ছিল সেটা আমরা বাতিল করে দিয়েছি। আইন পার্লামেন্টের, অর্থাৎ পার্লামেন্ট তো নাই, অর্ডিন্যান্স করে আমরা বাতিল করেছি। এখন এটা সরকার জনস্বার্থ যদি প্রয়োজন মনে করে তাও এটা দিতে পারবে অল্প সময়ের জন্য, নেক্সট পার্লামেন্ট বসা পর্যন্ত। নেক্সট পার্লামেন্ট বসে এটাতে সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা যদি মনে করি দেশের বৃহত্তর স্বার্থে এটা করার প্রয়োজন এবং আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকরা যদি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন, আমরা পজিটিভ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। শেষ করি। স্যার আমি শেষ করছেন স্যার, শেষ প্রশ্ন বলেন। স্যার আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ট্যাক্সের রিটার্নের যে অনলাইন করেছেন, এটা আমাদের অনেক সুবিধা হয়েছে এবার ট্যাক্স রিটার্ন দিতে। তো এর পাশাপাশি একটা কথা বলি যে আগামীকাল ভ্যাট দিবস এবং 10 থেকে 15 সপ্তাহ শুরু হচ্ছে। তো আমরা এই ভ্যাট দিবসে যে আমরা কোনো আপনার থেকে কোনো নতুন কোনো মেসেজ পাচ্ছি নাকি, এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা রিটার্ন দিচ্ছি, ভ্যাটের একটা রিটার্ন দিতে হয় 15 তারিখের মধ্যে বাধ্যবাধকতা। তো 15 তারিখ থেকে কি এটা সবাইকে বাড়ানো যায় নাকি প্রতি মাসে? ধন্যবাদ। না, থ্যাংক ইউ। আচ্ছা, ভ্যাট রিটার্নের ক্ষেত্রেও আমরা কিন্তু গতবার বেশ কিছু সংস্কার এনেছি, আপনারা যদি খেয়াল করেন। একটা বড় সংস্কার ছিল 15 তারিখের পরে 20 তারিখেও আমরা নিয়েছি যে কেউ 20 তারিখ দিতে পারে, এটা একটা। কাউকে কাউকে আমরা মাসে মাসে ভ্যাট রিটার্ন দেওয়া থেকে অব্যাহতি দিয়েছি, কাউকে কাউকে বলেছি 6 মাসে দিলেও চলবে। এইভাবে কিন্তু আমরা অনেকটুকু ইয়ে করেছি। আর আগামীকালের ভ্যাট দিবস উপলক্ষে নতুন বার্তা তো আমরা বললামই। নতুন বার্তা হচ্ছে আমরা ডিজিটাইজ করব, নতুন বার্তা হচ্ছে আমরা রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়াবো এবং এটার গতি হবে জিওমেট্রিক। এই জিনিসটা আমাদের যারা ভ্যাটের কমিশনারেটে যারা কাজ করে তাদের জন্য, এবং আপনারা বলবেন আগামী বছর যেহেতু আমরা এমন এমন মেকানিজম চালু করব ইনকাম ট্যাক্সের মতো যে চাইলেও আর ভ্যাট আনরেজিস্টার্ডরা কেউ ব্যবসা করতে পারবে না, এই ধরনের একটা কঠোর পদক্ষেপ নিব। আমরা ধারণা করি যে ইনকাম ট্যাক্সের টিআইএনধারী যেমন এখন 1,20,00,000 প্লাস আছে, এই আগামী হয়তো 1-2 বছরের মধ্যেই আমরা ভ্যাট রেজিস্ট্রেশনের সংখ্যা 30-40 লক্ষ করতে পারবো এবং এটা আরো বাড়বে, এটা আমরা করতে পারবো। আমার একটা বিষয় হচ্ছে যে উদ্যোগীকরণ কর্মসূচি যেটা ভ্যাট দিবস উদযাপন করছে সপ্তাহব্যাপী, স্থানীয়ভাবে আপনারা যে এনজিও আছে বা আমরা যে বিভিন্ন কর্মসূচি সরকারের সাথে তারা বাস্তবায়ন করে থাকি উদ্যোগীকরণ কর্মসূচি, সেক্ষেত্রে এনবিআই কিন্তু সক্ষমতা কম, জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক উপভিত্তিতে। তো আপনারা যদি ভ্যাট বা ট্যাক্স সারা বছর যদি আপনার মানুষের সচেতনতা বৃদ্ধি বা কালেকশনের বিষয়টা যদি উদ্যোগ করতে চান, আমার মনে স্থানীয় ইঞ্জিনিয়ারকে সম্পৃক্ত করতে পারেন যারা সারা বছর ভেরি গুড, না তারা কাজ করবে। খুবই ভালো সাজেশন। আমরা শুনেন, আমরা প্রতি বছর ভ্যাট দিবস উপলক্ষে অনেকগুলো দেখবেন যে প্রণোদনামূলক বেশ কিছু ছোট ছোট ভিডিও তৈরি করি, গত বছরও করেছি। হ্যাঁ, টিভিসি যেটা হয়, এটা কিন্তু চাইলে আপনারা যে কেউ প্রচার করতে পারেন এবং আমাদের চাইলে কেন, এটা আমরা আহ্বান জানাবো, আপনারা করবেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা বললেন এনজিওদেরকে সম্পৃক্ত করা, তাদের যদি ইন্টারেস্ট থাকে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। ডেফিনেটলি দেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব যে আমাদের রাষ্ট্রীয় কোষাগারে যেই টাকাটা জনগণের জন্য আসার কথা সেই টাকাটা আনার পিছনে রোল প্লে করা। আমরা যতদিন পর্যন্ত দেশের 38 কোটি মানুষের 34 কোটি চোখকে দেশের সাথে ব্যবহার করতে না পারবো এবং এই 34 কোটি হাতকে দেশের জন্য কাজে লাগাতে না পারবো, 34 কোটি চোখকে যদি আমি দুদকের চোখে পরিণত করতে না পারি, 34 কোটি চোখকে যদি আমি পুলিশের চোখে পরিণত করতে না পারি, তাহলে কিন্তু যে রাষ্ট্র আমরা দেখতে চাই সেটা করা যাবে না। আলটিমেটলি কিন্তু তাই করতে হবে। তা আমার মনে হয় এখানে শেষ করি। আপনাদের অনেক ধন্যবাদ। আমার ওইদিকে একটা বড় প্রোগ্রাম আছে আগামীকালকে, ভ্যাট দিবসের প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ ভেরি মাচ।